প্রিয় ছাত্ররা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও যারা আমার এই ক্লাসটি দেখছেন তাদের সবার প্রতি আমরা হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর বোটানি 1 বিষয়টির উপর পাঠদান করব। আজকে আমার পাঠ্য বিষয়বস্তু হচ্ছে ফাঞ্জির রিপ্রোডাকশনস বা প্রজনন নিয়ে আমরা ক্লাসটি সাজিয়েছি। এই ক্লাসটি গত ক্লাসে আমরা শিখেছিলাম যে শ্রেণীবিন্যাস ছত্রাকের। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। আজকে আমরা তাহলে শুরু করতে যাচ্ছি ছত্রাকের জনন। এবার আমরা দেখব ছত্রাকের এই জননটি ওভারঅল যতগুলি শ্রেণী রয়েছে সবকিছু শ্রেণীর মধ্যেই কিন্তু এটি পরে কমন একটি শ্রেণীবিন্যাস, কমন একটি রিপ্রোডাকশন। আশা করি তোমাদের ভালো লাগবে এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ইনবক্সে টেক্সট করবে। তাহলে শুরু করতে যাচ্ছি রিপ্রোডাকশনস। প্রজনন কাকে বলে? হোয়াট ইজ রিপ্রোডাকশনস? রিপ্রোডাকশনস হচ্ছে যে প্রক্রিয়ায় একটি জীব তার অনুরূপ আরেকটি জীবের সৃষ্টি করতে পারে, সেই নতুনত্ব সৃষ্ট জীবের সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয়ে থাকে প্রজনন বা রিপ্রোডাকশনস। এক্ষেত্রে ছত্রাকের ক্ষেত্রে প্রজনন কিছুটা ব্যতিক্রম রয়েছে। যেমন কিছু কিছু ছত্রাক রয়েছে এককোষী, আবার কিছু কিছু ছত্রাক রয়েছে বহুকোষী। সেক্ষেত্রে তাদের অঙ্গ সংস্থানিক কিছু বৈচিত্র্য আমরা দেখতে পাই। তাহলে যে সমস্ত ছত্রাক এককোষী সেই সমস্ত ছত্রাকের প্রজননের সময় পুরো দেহই প্রজনন অঙ্গে পরিণত হয়। সেই ধরনের ছত্রাককে বলা হয়ে থাকে হলোকার্পিক ছত্রাক। তাহলে হলোকার্পিক ছত্রাক, হলোকার্পিক ফাঞ্জি যে সমস্ত এককোষী ছত্রাকের প্রজননের সময় সমস্ত অংশই প্রজনন অঙ্গে পরিণত হয়, তাদেরকে বলা হয়ে থাকে হলোকার্পিক ছত্রাক। যদি আমরা উদাহরণ দেখি তাহলে দেখতে পাই সিনকাইট্রিয়াম। আমরা জানি সিনকাইট্রিয়াম একটি এককোষী ছত্রাক, তাই এই সিনকাইট্রিয়ামের প্রজননের সময় সমস্ত দেহই প্রজনন অঙ্গে পরিণত হয়। আবার কিছু কিছু ছত্রাক রয়েছে যাদের প্রজননের সময় নির্দিষ্ট একটি অঙ্গে বা অংশে প্রজনন অঙ্গ তৈরি হয় এবং বাকি অঙ্গ বা অংশ তার দৈহিক স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ করতে পারে। সেই ধরনের ছত্রাককে বলা হয়ে থাকে ইউকার্পিক ছত্রাক। সাধারণত ইউকার্পিক ছত্রাক বহুকোষী হয়ে থাকে। আমরা যদি দেখি অ্যাগারিকাস, তাহলে অ্যাগারিকাস ছত্রাকের প্রজনন অঙ্গ একটি নির্দিষ্ট অংশের বা অঙ্গের সম্পূর্ণ হয়ে থাকে। আবার আরো কিছু ছত্রাক রয়েছে যেমন স্যাপ্রোলেগনিয়া। এই স্যাপ্রোলেগনিয়াও বহুকোষী ছত্রাক। এই বহুকোষী বিশিষ্ট ছত্রাক প্রজননের সময় বিভিন্ন অঙ্গে অর্থাৎ একটি দেহের বিভিন্ন অংশে প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। সেজন্য ছত্রাককে আমরা প্রজননের অঙ্গের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছি। একটিকে বলবো আমরা হলোকার্পিক ফাঞ্জি, আর একটিকে বলবো ইউকার্পিক ফাঞ্জি। এবার প্রজনন এর প্রকারভেদ। প্রজননের সমস্ত বিজ্ঞানীরা দেখেছেন ফাঞ্জির প্রজনন ক্রিয়া 3টি মাধ্যমে হয়ে থাকে। তাহলে একটি মাধ্যমকে বলা হয়ে থাকে ভেজিটেটিভ রিপ্রোডাকশনস বা
একে আমরা বলে থাকি অঙ্গজ জনন। আরেকটি প্রজনন রয়েছে যাকে আমরা বলবো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস যাকে বলা হয় অযৌন জনন, এবং এবং রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশনস। সেক্সুয়াল রিপ্রোডাকশনস যাকে আমরা বলি যৌন জনন। তাহলে এই তিনটি জনন পদ্ধতির মাধ্যমেই ছত্রাক তাদের প্রজনন ক্রিয়া সৃষ্টি করে থাকে এবং তারা নিজের অনুরূপ আরেকটি ছত্রাকের জন্ম দিয়ে থাকে। সেই জন্য আমরা এই তিনটি প্রজনন ক্রিয়ায় ভালো করে আমাদের আয়ত্ত করতে হবে। আমরা প্রথমে চলে যাব ভেজিটেটিভ রিপ্রোডাকশনস। ভেজিটেটিভ রিপ্রোডাকশনস কাকে বলে? ভেজিটেটিভ রিপ্রোডাকশনস, ভেজিটেটিভ রিপ্রোডাকশনস বা আমরা একে বলে থাকি অঙ্গজ প্রজনন। অঙ্গজ প্রজনন কাকে বলে? যে প্রজনন ক্রিয়ায় রেণু বা স্পোর এবং গ্যামেট ব্যতিরেকে শুধুমাত্র দেহের কোনো অংশের, যেমন কোষ বিভাজন হতে পারে, খণ্ডকায়ন হতে পারে, বা অন্য কোনো উপায়ে যখন দেহের একটি অংশ থেকে নতুন আরেকটি অপত্য ছত্রাকের সৃষ্টি করতে পারে, সেটা অবশ্যই মাতৃগুণ সম্পূর্ণ হবে। সেই ধরনের প্রজনন ক্রিয়াকে বলে থাকি ভেজিটেটিভ রিপ্রোডাকশনস, বা একে আমরা অঙ্গজ প্রজনন বলে থাকি। এই অঙ্গজ প্রজননে আমরা বলেছি যে অপত্য সৃষ্ট ছত্রাকটি অবশ্যই মাতৃ ছত্রাকের গুণাগুণ বিশিষ্ট হয়ে থাকে। তাহলে দেখা যাক যে অঙ্গজ প্রজনন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। বিভিন্ন প্রকারের অঙ্গজ প্রজনন হয়ে থাকে। আমরা প্রথমেই আলোচনা করব সেল ডিভিশন বা সেল ডিভিশন। সেল ডিভিশন, সেল ডিভিশন বা একে আমরা বাইনারি ফিশন বলতে পারি। বাইনারি ফিশন যে প্রক্রিয়ায় একটি ছত্রাকের দেহের কোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষ আবার আলাদা হয়ে মাতৃদেহ হতে আলাদা হয়ে স্বতন্ত্রভাবে ছত্রাক হিসেবে আত্মপ্রকাশ করে থাকে, সেই ধরনের প্রজননকে বলবো আমরা সেল ডিভিশন বা বাইনারি ফিশন, বা একে আমরা দ্বিভাজন প্রক্রিয়াও বলে থাকি। তাহলে আমরা একটু যদি চিত্রের মধ্যে দেখি তাহলে দেখতে পাই এক কোষী যে সমস্ত ধরনের ছত্রাক রয়েছে, যেমন ইস্ট। ইস্টের ক্ষেত্রে দেখব এর দেহের মধ্যে একটি নিউক্লিয়াস থাকে। এটি একটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা গুণ করে দিচ্ছি নিউক্লিয়াসটি। অন্যান্য উপাদানও রয়েছে দেহের। সেই নিউক্লিয়াসটি কি করে থাকে? একটি থেকে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং পরবর্তীতে দেহের ভিতরে দুটি নিউক্লিয়াস অবস্থান করে এবং মাঝখানে একটি খাদের সৃষ্টি হয়। সেই খাদটি বারবার বৃদ্ধি পেতে থাকে এবং ক্রমান্বয়ে দুটি কোষে পরিণত হয়। তাহলে এই দুটি কোষই প্রত্যেকটা কোষই অপত্য কোষ বা অপত্য ছত্রাক হিসেবে বিস্তার লাভ করে থাকে। এই ধরনের প্রজননকে বলে থাকি আমরা সেল ডিভিশন বা বাইনারি ফিশন বা দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে প্রজনন ক্রিয়া। তাহলে আমাদের এখানে উদাহরণ কি দিতে পারি? ইস্ট বা স্যাকারোমাইসিস। ইস্ট বা আমরা কি বলে থাকি? স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস। তাহলে ইস্ট বা স্যাকারোমাইসিস এর মাধ্যমে সেল ডিভিশন হয়ে থাকে বা বাইনারি ফিশন হয়ে থাকে। এটি একটি প্রজনন। এরপর আমরা দেখব বাড়ি বা মুকুলোদ্গম। বাড়ি মুকুলের মাধ্যমে এটিও এই ধরনের অঙ্গজ প্রজননও দেখা যায়। স্যাকারোমাইসিস বা ইস্টের মধ্যে দেখা যায়। কি হয়?
এই প্রক্রিয়ায় প্রথমে ইস্টের দেহের যে কোনো একটি অংশ হতে একটি কুড়ি সৃষ্টি হয়, যে কোনো অংশ হতে একটি কুড়ি সৃষ্টি হয়, যে কোনো একটি অংশ হতে ছোট্ট একটি কুড়ি সৃষ্টি হয়। তাহলে একটি একে আমরা বলে থাকি বাড বা কুড়ি, বাড বা কুড়ি। এই সময়ে তো মাতৃ অংশের যে নিউক্লিয়াসটি রয়েছে, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি কি করে থাকে, নিউক্লিয়াসটি পরবর্তীতে বিভক্ত হবে, বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে মাতৃ নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এদিক থেকে আবার যে বাড বা কুড়িটি আকার আকৃতিতে বৃদ্ধি পেতে থাকে, বাড বা কুড়িটি বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে দুটি নিউক্লিয়াসে পরিণত হলো, এই নিউক্লিয়াসে একটি কুড়ির মধ্যে অবস্থান করে। একটি নিউক্লিয়াস কোথায় যাবে, সেই বৃদ্ধি প্রাপ্ত কুড়ির ভিতরে যাবে, আর একটি নিউক্লিয়াস মাতৃদেহের মধ্যেই অবস্থান করে। এই যে কুড়ি, এই কুড়িটি মাতৃদেহ হতেই খাদ্য এবং পুষ্টি পেয়ে থাকে, এবং পরবর্তীতে কি হচ্ছে, পরবর্তীতে যেখানে কুড়ি এবং মাতৃদেহের সংযোগস্থল, সেই জায়গায় একটি খাদের সৃষ্টি হয় বা গর্তের সৃষ্টি হয়। এই গর্তটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ আস্তে আস্তে এই ধরনের খাঁজটি বৃদ্ধি পায়। এক সময় সেই খাঁজটি আরো গভীর হয়ে দুটি কুড়িটিকে মাতৃদেহ হতে বিচ্ছিন্ন করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। তাহলে এটি মাতৃ ছত্রাক, এটি অপত্য ছত্রাক। এই অপত্য ছত্রাকটি বা অপত্য ইষ্টি পরবর্তীতে কি করে থাকে, খাদ্য গ্রহণ করে এবং পুষ্টির মাধ্যমে মাতৃদেহের মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। এইভাবে দেখতে পাচ্ছি একটি মাতৃ দেহ থেকে দুটি কোষের সৃষ্টি হচ্ছে, যেটা বাড়ির মাধ্যমে বা কুড়ির মাধ্যমে। তাহলে এই ধরনের প্রজননকে বলে থাকি বাই বার্ডিং বা মুকুলের মাধ্যমে অঙ্গজ প্রজনন। গিমার মাধ্যমে হতে পারে, গিমা, গিমা, গিমা। কিছু কিছু ছত্রাকের যেমন স্যাপ্রোলেগিয়া, ও এখানে তাহলে উদাহরণ কি আমাদের ইস্ট বা স্যাকারোমাইসিস। এখানে আমরা স্যাকারোমাইসিস উদাহরণ দিতে পারি। এরপরে কিছু কিছু ছত্রাক রয়েছে, আমরা স্যাপ্রোলেগনিয়ার কথা আমরা বলবো, স্যাপ্রোলেগনিয়া। এই স্যাপ্রোলেগনিয়ার বা বহুকোষী যে সমস্ত ছত্রাক রয়েছে, তাদের দেহের হাইফির অগ্রভাগে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় উপাদান একত্রে জড়ো হয়ে স্ফীত একটি আকার ধারণ করে। এই যে ছত্রাকের হাইফির অগ্রভাগে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং অন্যান্য উপাদান জড়ো হয়ে স্ফীত আকার ধারণ করে, একে বলা হয় গিমা। এই গিমা পরবর্তীতে অঙ্কুরোদ্গমের মাধ্যমে মাতৃগুণ সম্পূর্ণ ছত্রাকের জন্ম দিতে পারে। তাহলে এই যে গিমার মাধ্যমে প্রজনন, একেও বলে থাকি আমরা অঙ্গজ প্রজনন। আমরা যদি উদাহরণ দেখি, আমরা স্যাপ্রোলেগনিয়ার কথা বলতে পারি। স্যাপ্রোলেগনিয়ার এটি হাইফি, এই হাইফির অগ্রভাগে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম যখন এইভাবে জমা হয়, একটু বড় করে দেওয়া হয়েছে, আসলে কিন্তু এগুলি খুবই সূক্ষ্ম, হাইফি মাইসিলিয়াম খুবই সূক্ষ্ম, কিন্তু আমরা চিত্র একটু বড় করে আমরা আর্ট করেছি। তাহলে এইখানে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম অন্যান্য উপাদানগুলি যখন বড় হয়, তখন তাকে আমরা বলে থাকি গিমা। এই গিমা থেকেই অঙ্কুরোদ্গমের মাধ্যমে কি করতে পারে, নতুন মাতৃগুণ সম্পূর্ণ ছত্রাকের জন্ম দিতে পারে। যেহেতু এই ধরনের প্রজনন দেহ অঙ্গের মাধ্যমে হচ্ছে, কোনো গ্যামেট বা স্পোর সৃষ্টি হচ্ছে না, সেই জন্য এই ধরনের প্রজনন ক্রিয়াকে বলে থাকি
এটি একটি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এরপর আমরা দেখব ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডকায়ন। ফ্র্যাগমেন্টেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় ছত্রাকের হাইফি বা মাইসেলিয়াম সমূহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায়। সেটা প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার দৈবক্রমেও সংগঠিত হতে পারে। যেভাবেই সংগঠিত হোক না কেন, ছত্রাকের হাইফি বা মাইসেলিয়াম যদি খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং প্রত্যেকটি খণ্ড থেকে যদি মাতৃগুণ সম্পূর্ণ নতুন অপত্য ছত্রাকের জন্ম দেওয়ার ক্ষমতা থাকে, অর্থাৎ নতুন অপত্য ছত্রাক সৃষ্টি হয়, সেই ধরনের প্রজননকে আমরা বলে থাকি ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডকায়ন। অবশ্যই এই ধরনের খণ্ডকায়ন বা ফ্র্যাগমেন্টেশন প্রজনন ক্রিয়া ফিলামেন্টাস বা সূত্রাকার ছত্রাকের এগুলো অবশ্যই হয়ে থাকে। বহুকোষী ছত্রাকের ক্ষেত্রে এই ধরনের প্রজনন ক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তাহলে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডকায়নের মাধ্যমেও অঙ্গজ প্রজনন সম্পূর্ণ হতে পারে। এরপরে আমরা দেখব স্ক্লেরোশিয়া। স্ক্লেরোশিয়া হচ্ছে ছত্রাকের হাইফি সমূহ বা অনুসূত্র সমূহ যখন জোড়াজুড়ি করে, ছত্রাকের হাইফি বা অনুসূত্র সমূহ যখন জোড়াজুড়ি করে পরস্পরের সাথে একটি কঠিন আবরণ বিশিষ্ট দেহ গঠন করে থাকে, সেই ধরনের দেহকে বলা হয়ে থাকে স্ক্লেরোশিয়া। তাহলে একে আমরা বলবো স্ক্লেরোশিয়া। আসলে এই স্ক্লেরোশিয়া ছত্রাকের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী একটি দৈহিক গঠন, জটিল একটি স্ট্রাকচার। এই যে স্ক্লেরোশিয়া প্রতিকূল পরিবেশে টিকে আছে, যখন এটি অনুকূল পরিবেশ ফিরে আসলে এই স্ক্লেরোশিয়া অঙ্গজ জননের মাধ্যমে তার নতুন মাইসেলিয়াম তৈরি করতে পারে বা হাইফি তৈরি করতে পারে। এই জন্য আমরা স্ক্লেরোশিয়াকে বলে থাকি এটি একটি অঙ্গজ জননের মাধ্যম। এখানে বলে রাখা ভালো, এই স্ক্লেরোশিয়া সমূহ দেখতে আমরা যদি একটি প্রস্থচ্ছেদ দেখি, তাহলে এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পিনের আকৃতি হতে পারে, আবার বিরাট বলের আকৃতিও হতে পারে। অর্থাৎ এদের আকার আকৃতির মধ্যে উপর থেকে আমরা যদি একে আমরা প্রস্থচ্ছেদ করি, তাহলে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখতে পাই, যাকে আমরা স্ক্লেরোশিয়া বলে থাকি। তাহলে এগুলি পিনের মতো হতে পারে, আবার বড় বলের আকৃতিও হতে পারে। এই স্ক্লেরোশিয়া কোন প্রজাতি স্ক্লেরোশিয়া মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, তবে সেটা অবশ্যই আমাদের জেনে বুঝে খেতে হবে, কারণ ছত্রাক অনেক বিষাক্ত রয়েছে, যেগুলি ভক্ষণ করলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই যে স্ক্লেরোশিয়ার মাধ্যমে অঙ্গজ জনন হলো, এটি আরেকটি অঙ্গজ জননের মাধ্যম। এরপরে রয়েছে রাইজোমর্ফ। তাহলে স্ক্লেরোশিয়া কোন ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় রাইজোট্রোনিয়া। রাইজোট্রোনিয়া ছুলানি এই ছত্রাকের ক্ষেত্রে এই ধরনের স্ক্লেরোশিয়া আমরা দেখতে পাই। এরপর আমরা দেখব রাইজোমর্ফ। রাইজোমর্ফ এটি একটি দৈহিক গঠন। এক্ষেত্রেও ছত্রাকের মাইসেলিয়াম সমূহ বা হাইফি সমূহ যখন পাকিয়ে বা পেঁচিয়ে দড়ির মতো গঠন তৈরি করে থাকে,
তখন তাকে বলা হয়ে থাকে রাইজোমর্ফ। এই রাইজোমর্ফ প্রক্রিয়ায়ও ছত্রাক তার প্রতিকূল পরিবেশ পাইয়ে দিতে পারে এবং দীর্ঘ 1 বছর পর্যন্ত প্রায় টিকে থাকতে পারে প্রতিকূল পরিবেশে। আবার যখন অনুকূল পরিবেশ বিরাজ করে তখন সেই রাইজোমর্ফ থেকে নতুন ছত্রাকের, অবশ্যই নতুন ছত্রাকটি মাতৃগুণ সম্পন্ন হতে হবে, রাইজোমর্ফ থেকে মাতৃগুণ সম্পন্ন ছত্রাকের সৃষ্টি করতে পারে। যেহেতু দৈহিক অঙ্গের মাধ্যমেও এ ধরনের জনন ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, যে সেজন্য একে আমরা বলে থাকি এটিও একটি দৈহিক অঙ্গজ প্রজনন। তাহলে রাইজোমর্ফ দেখা যায় কোথায়? এর আমরা অ্যাগারিকাসের মধ্যে দেখতে পাই। অ্যাগারিকাস এর মধ্যে আমরা এই ধরনের রাইজোমর্ফ দেখতে পাই। এরপরে রয়েছে বাইস্পন। বাইস্পনের মাধ্যমে হতে পারে স্পন কি আমরা শুনে থাকি যে সমস্ত ছত্রাক সমূহ কিছু আবার কৃত্রিম ভাবে চাষ করা হয়। যে সমস্ত ছত্রাক সমূহ চাষ করা হয় তাদের কিন্তু দেহ অঙ্গের মাধ্যমে প্রজনন ক্রিয়াটা সম্পূর্ণ করা হয়ে থাকে। তাহলে স্পনও একটি অঙ্গজ জনন পদ্ধতি, কিন্তু সেটা কিভাবে করা হয়? কৃত্রিম আবাদ মাধ্যম তৈরি করা হয়। সেই কৃত্রিম আবাদ মাধ্যমে ছত্রাকের দেহ দিয়ে একটি ব্লক তৈরি করা হয়। পরবর্তীতে সেখানে খন্ড খন্ড করে আলাদা করে চাষাবাদ করে নতুন ধরনের মাইসেরিয়াম বা ছত্রাক তৈরি করা হয়ে থাকে। সেই ধরনের প্রজননকে বলা হয়ে থাকে স্পন। স্পনের মাধ্যমে অঙ্গজ জনন হয়ে থাকে। এরপরে রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ অয়োডিয়া। অয়োডিয়া বা একে আমরা আরেকটি নামে থাকতে পারি আর্থ্রোস্পোর। অয়োডিয়া বা আর্থ্রোস্পোর বলে থাকি। অয়োডিয়া বা আর্থ্রোস্পোর কি? ছত্রাকের হাইফি সমূহ বা অনুসূত্র সমূহ যখন ক্ষুদ্র 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 অংশে বিভক্ত হয়, যেটা অনেকটা দেখেছে ফ্র্যাগমেন্টেশনও দেখেছি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। এক্ষেত্রে অনুসূত্র সমূহ দেহের সাথে অনেক সময় চেইন আকারে সজ্জিত থাকে। এই যে অনুসূত্র সমূহ ছত্রাকের, এই অনুসূত্র সমূহ যখন একটি নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে, এই ধরনের অনুসূত্র গোলাকার, আয়তাকার বা বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। এই ধরনের অনুসূত্রকে বলা হয়ে থাকে অয়োডিয়া। তাহলে এই ধরনের অনুসূত্রকে আমরা কি বলে থাকি? অয়োডিয়া। এই অয়োডিয়া যখন অনুসূত্র থেকে আলাদা হয়ে নতুন করে প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে মাতৃগুণ সম্পূর্ণ ছত্রাক সৃষ্টি করে, সেই ধরনের প্রজননকে আমরা বলবো অয়োডিয়ার মাধ্যমে অঙ্গজ প্রজনন। একে আমরা আর্থ্রোস্পোর এর জন্য বলে থাকি। অয়োডিয়া অনেক সময় স্পোরের মতো আচরণ করে থাকে, সেই জন্য একে আমরা অনেক সময় আর্থ্রোস্পোর বলে থাকি। আবার কোনো বিজ্ঞানী একে স্পোরের সাথে তুলনা করে অজনজননের মধ্যেও রেখেছেন। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম অনেকগুলি ভেজিটেটিভ রিপ্রোডাকশনস এর মাধ্যম রয়েছে। এর মধ্যে আবার দেখলাম আমরা সেল ডিভিশন বা বাইনারি ফিশন, বাড়ি, আমরা গিমার মাধ্যমে প্রজনন দেখলাম, ফ্র্যাগমেন্টেশন দেখলাম, স্ক্লেরোসিয়া, রাইজোমর্ফ বা স্পনের মাধ্যমে এবং অয়োডিয়ার মাধ্যমে হয়। ওই অয়োডিয়ার একটি উদাহরণ আমরা দিতে পারি, যেমন অ্যাসকোবুলাসের মধ্যে সাধারণত এই ধরনের অয়োডিয়ার মাধ্যমে প্রজনন ক্রিয়া সম্পূর্ণ হতে দেখা যায়। তো প্রিয় ছাত্ররা, এতক্ষণ আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা
সেক্সুয়াল বা অযৌন জনন ক্রিয়া নিয়ে আলোচনা করব। অযৌন জনন ক্রিয়া নিয়ে আলোচনা করব। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস কাকে বলে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস যখন গ্যামেট বা দুটি নিউক্লিয়াসের মিলন ব্যতি রেখে শুধুমাত্র স্পোরের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে, সেই ধরনের জননকে বলা হয়ে থাকে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। ভেজিটেটিভ রিপ্রোডাকশনস যেহেতু দেহ অঙ্গের মাধ্যমে হয়েছে, এই ধরনের জনন ক্রিয়া হবে বা স্পোর বা রেণুর মাধ্যমে। অধিকাংশ ছত্রাকই এই ধরনের স্পোরের মাধ্যমে বা রেণুর মাধ্যমে তাদের প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এই স্পোর বা রেণুর গঠনগত, বর্ণগত অনেক বৈচিত্র্য রয়েছে। এক এক ধরনের শ্রেণীর ছত্রাকের স্পোরগুলো এক এক রকম হয়ে থাকে। এখন আমরা দেখব যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস এর বিভিন্ন যে ধাপ রয়েছে বা প্রকারভেদ রয়েছে, সেইগুলি আমরা আলোচনা করব। তো ম্যাক্সিমাম ছত্রাকের স্পোর সমূহ একই ধরনের হয়ে থাকে। একটি নির্দিষ্ট প্রজাতির ছত্রাকের স্পোর একই রকম হয়, আবার কোনো কোনো প্রজাতির ছত্রাকের স্পোর বিভিন্ন প্রকৃতির হয়। সেক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি পাক্সিনিয়া গ্রামিস, পাক্সিনিয়া গ্রামিনেসের ট্রাইপ্টেসিতে আমরা দেখতে পাই সেখানে প্রায় 5 ধরনের স্পোর থাকে। এই স্পোরগুলি 5 ধরনের, যেমন ইউরেডোস্পোর রয়েছে। এদের স্পোরগুলি দেখতে এইরকম, দুটি নিউক্লিয়াস বিশিষ্ট ইউরেডোস্পোর থাকে। এদের থাকতে পারে টেলিওস্পোর দেখতে এইরকম। এ ধরনের স্পোর টেলিওস্পোর হতে পারে। এদের ব্যাসিডিওস্পোর হয়, ব্যাসিডিওস্পোর হতে পারে। ব্যাসিডিয়ামের মধ্যে যখন হয় তাকে ব্যাসিডিওস্পোর বলি। একে আমরা পিকনিওস্পোর বলে থাকি। পিকনিওস্পোর যেটা পিকনিডিয়ামের মধ্যে হয়। আর হতে পারে অ্যাসিওস্পোর। তাহলে এই যে পার্সিনিয়া গ্রামিনিস ট্রাইপ্টেসির একটি প্রজাতি, ছত্রাকের প্রজাতি, এই ধরনের প্রজাতি সমূহ একটি প্রজাতির মধ্যে 5 ধরনের স্পোর তৈরি হয়, যেমন ইউরেডোস্পোর, টেলিওস্পোর, ব্যাসিডিওস্পোর, পিকনিওস্পোর এবং অ্যাসিওস্পোর। তো ছত্রাকের এই স্পোরকে সাধারণত দুটি গ্রুপে ভাগ করা যায়। একটিকে আমরা বলে থাকি স্পোরাঞ্জিয়া এবং আরেকটিকে আমরা বলে থাকি কনেডিয়া। তাহলে স্পোরাঞ্জিয়া এবং কনেডিয়া। স্পোরাঞ্জিওস্পোর এবং কনেডিয়া। স্পোরাঞ্জিওস্পোর কি? স্পোরাঞ্জিওস্পোর যখন যে সমস্ত স্পোর সমূহ একটি স্পোরাঞ্জিয়ামের মধ্যে বা বিশেষ ধরনের থলির ভিতরে উৎপন্ন হয়ে থাকে, সেই ধরনের স্পোরকে বলা হয়ে থাকে স্পোরাঞ্জিওস্পোর। এই স্পোরাঞ্জিওস্পোর সমূহ স্পোরাঞ্জিয়ামের মধ্যে উৎপন্ন হবে। সেই স্পোরাঞ্জিয়াম সমূহ একটি হাইফির অগ্রভাগে বা একটি অঙ্গের অগ্রভাগে
উৎপন্ন হয়ে থাকে। যদি আমরা দেখি এটি একটি হাইফির অগ্রভাগে এই ধরনের স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়ে থাকে। স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়ে থাকে। তো স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি উৎপন্ন হচ্ছে? স্পোর তৈরি হচ্ছে, স্পোর উৎপন্ন হচ্ছে। এই যে হাইফি, এই বিশেষ ধরনের হাইফিকে আমরা বলে থাকি স্পোরাঞ্জিওফোর। তাহলে স্পোরাঞ্জিওফোরের অগ্রভাগে একটি বিশেষ ধরনের থলি থাকে, সেই থলিকে আমরা বলে থাকি স্পোরাঞ্জিয়াম। সেই স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোরগুলি বা রেণুসমূহ উৎপন্ন হয়। এই যে স্পোর বা রেণু, এই স্পোর বা রেণুসমূহ এককোষী হতে পারে বা দ্বিকোষী হতে পারে বা বহুকোষী সম্পূর্ণ হতে পারে। এদের বৈচিত্র্য রয়েছে। এবার এই যে স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোরগুলি তৈরি হচ্ছে, এই স্পোরগুলিকে আবার তাদের চলন ক্ষমতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। কিছু আছে চলনক্ষম, তাদেরকে আমরা বলবো হচ্ছে জোস্পোর, তাদের জোস্পোর বলে থাকি। আবার কিছু কিছু স্পোর চলাচলে অক্ষম, সেই ধরনের স্পোরকে আমরা বলে থাকি অ্যাপ্ল্যানোস্পোর। তাহলে উভয় ধরনের স্পোরই কি করে থাকে? অজনজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তো প্রিয় ছাত্ররা, আমরা এখন দেখি জোস্পোর কি। আমরা পয়েন্টে পরে আলোচনা করব। জোস্পোর হচ্ছে এই ধরনের স্পোর সমূহ সাধারণত চলাচলে সক্ষম। এই ধরনের স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলার উপস্থিতির কারণে এরা এক স্থান থেকে অন্য স্থানে চলাচলে সক্ষম। এই চলাচলের সক্ষম স্পোর সমূহকে বলা হয়ে থাকে জোস্পোর। এই জোস্পোরের মধ্যে যে ফ্লাজেলা আমরা দেখতে পাই, সেই ফ্লাজেলা আবার দুটি প্রকারের ফ্লাজেলা রয়েছে। একটি ফ্লাজেলাকে আমরা বলে থাকি হুইপ্লাস, আরেকটি ফ্লাজেলাকে আমরা বলে থাকি টিনশিল। তাহলে এই যে মসৃণ একটি ফ্লাজেলা দেখলাম, এই ধরনের ফ্লাজেলাকে আমরা বলে থাকি হুইপ্লাস ফ্লাজেলা। আর এই যে পাখির পালকের মতো এক ধরনের ফ্লাজেলা দেখা যাচ্ছে, এই ধরনের ফ্লাজেলাকে আমরা বলে থাকি টিনসেল ফ্লাজেলা। তাহলে আমরা ফ্লাজেলাকে একটু ডিটেইলস দেখতে চাই। এই ধরনের ফ্লাজেলাকে বলবো আমরা হুইপ্লাস। ফ্লাজেলা আবার দুই প্রকারের হতে পারে। একটি প্রকার যে ধরনের হুইপ্লাস ফ্লাজেলার মাথায় সূক্ষ্ম অংশ থাকে, চাবুকের মতো একটি অংশ থাকে, তাকে আমরা বলে থাকি এটা সরু প্রান্তযুক্ত হুইপ্লাস। আর যে সমস্ত হুইপ্লাস ফ্লাজেলা এই সূক্ষ্ম বা চাবুকের মতো অংশ থাকে না, তাদেরকে আমরা বলে থাকি ভূতা প্রান্ত। তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম প্রান্তযুক্ত হুইপ্লাস ফ্লাজেলা। এই ধরনের ফ্লাজেলাকে আমরা বলবো ভূতা প্রান্তযুক্ত ফ্লাজেলা। আর এই ধরনের ফ্লাজেলাকে আমরা বলে থাকি টিনসেল ফ্লাজেলা। পাখির পালকের মতো রয়েছে, প্ল্যাঙ্কটোনোমিক আমরা বলে থাকি, যাকে বলে টিনসেল প্রকৃতির ফ্লাজেলা। তাহলে আমরা দেখলাম ফ্লাজেলা প্রধানত দুই ধরনের, একটি হুইপ্লাস আর একটি টিনসেল। সেই হুইপ্লাস প্রকৃতির ফ্লাজেলাকে আবার কি ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। তাদের অগ্রপ্রান্তে সুচালু প্রান্ত উপস্থিতি আছে কি নাই তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ভূতা প্রান্তযুক্ত হুইপ্লাস, একটি সূক্ষ্ম প্রান্তযুক্ত হুইপ্লাস ফ্লাজেলা। এই ফ্লাজেলা সমূহ বিভিন্ন শ্রেণীর ছত্রাকের সজ্জা রীতিও বিভিন্ন রকমের হয়ে থাকে। এই ফ্লাজেলার একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ছত্রাককে তাদের বিভিন্ন শ্রেণীতেও বিভক্ত করা যায়। তাহলে একটি শনাক্তকারী বৈশিষ্ট্যের মতো আচরণ করে থাকে। যদি আমরা বলি
কোনো কোনো ছত্রাকের ফ্লাজেলা অগ্রভাগে থাকে, একটি থাকতে পারে, আবার দুটি থাকতে পারে, আবার কোনো কোনো ফ্লাজেলা পশ্চাতে একটি থাকে। এই ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। সাধারণত এই ফ্লাজেলা সমূহ কি হয়, জোস্পোর সমূহ উৎপন্ন হওয়ার ফলে এই ফ্লাজেলা সমূহ একটি সময় ত্যাগ করতে পারে। ফ্লাজেলা গুলি ত্যাগ করে এই জোস্পোর কি হতে পারে, গোলাকার এবং দেহের বাইরে একটি পুরো আবরণ বিশিষ্ট হয়ে থাকে। এই ধরনের ফ্লাজেলাবিহীন অবস্থাকে আমরা বলে থাকি এনসিস্ট। এনসিস্টেড অবস্থা যখন ফ্লাজেলা মুক্ত করেছে। এই ফ্লাজেলা থাকলেই এরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এখানে কোন কোন জোস্পোর বা কোন কোন জোস্পোরের ক্ষেত্রে দেখি দুটি সন্তরণশীল পর্যায় রয়েছে, বা দু ধরনের জোস্পোর তৈরি হয়, দুটি সন্তরণশীল পর্যায় থাকে বা সাঁতার কাটার পর্যায় থাকে। সেই ধরনের ছত্রাককে কি আমরা বলে থাকি ডাইপ্যানেটিক ছত্রাক। আবার কোন কোন ছত্রাকের একটি জোস্পোর এবং একটি সন্তরণশীল পর্যায় থাকে, তাকে আমরা বলে থাকি মনোপ্যানেটিক ছত্রাক। তাহলে ছত্রাককে ফ্লাজেলার বা জোস্পোরের প্রকৃতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলবো আমরা মনোপ্যানেটিক, আর একটিকে বলবো আমরা ডাইপ্যানেটিক। মনোপ্যানেটিক ফাঞ্জি, আর একটিকে বলবো আমরা ডাইপ্যানেটিক ফাঞ্জি। মনোপ্যানেটিক ফাঞ্জি কাকে বলবো, যে সমস্ত ছত্রাকের শ্রেণীতে এই ধরনের ফ্লাজেলা একই ধরনের এবং একটি সন্তরণশীল বলতে বোঝানো হয়েছে সাঁতার কাটতে পারবে, সাঁতার কেটে এরকম সিস্ট আকার ধারণ করবে, এরকম হবে একটি স্টেজ। আবার যে ধরনের ছত্রাকের এরকম জোস্পোর, দুই ধরনের জোস্পোর হবে। একটি জোস্পোরকে আমরা বলবো প্রাথমিক জোস্পোর এবং সেকেন্ডারি জোস্পোর। এই দুই ধরনের জোস্পোর থাকবে এবং দুটি সন্তরণশীল পর্যায় থাকে। সেই ধরনের ছত্রাককে আমরা বলে থাকি ডাইপ্যানেটিক স্টেজ ফাঞ্জি। তো এই যে ছত্রাকের স্পোর সমূহ, এই স্পোর সমূহ পরবর্তীতে অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন ছত্রাক তৈরি করতে পারে। সেই জন্য এই ধরনের জনন ক্রিয়াকে আমরা বলবো অযৌন জনন। তাহলে আমরা জোস্পোরের মাধ্যমে জনন ক্রিয়া দেখতে পেলাম। এরপর আসো অ্যাপটাইনোস্পোর। যে ধরনের ছত্রাকের সাধারণত এই ধরনের জোস্পোর থাকে না, এই ধরনের ফ্লাজেলা থাকে না, ফ্লাজেলা না থাকলে সেই ধরনের স্পোরকে বলা হয়ে থাকে অ্যাপটাইনোস্পোর। অ্যাপটাইনোস্পোর সাধারণত নন মোটাইল বা নিশ্চল প্রকৃতির হয়ে থাকে। এইগুলি হচ্ছে সাধারণত স্পোরাঞ্জিওস্পোর। এই স্পোরাঞ্জিওস্পোর সমূহ যেহেতু একটি থলি বা স্পোরাঞ্জিয়ার ভিতরে উৎপন্ন হয়, তাই আমরা একে বলতে পারি এই ধরনের স্পোর উৎপন্ন হয়ে থাকে অন্তর্জনিষ্ঠভাবে বা এন্ডোজেনাসলি এরা উৎপন্ন হয়। ভিতরে যেহেতু হয়েছে, থলির ভিতরে যেহেতু হয়েছে, এই জন্য এই ধরনের স্পোরকে আমরা বলে থাকি এন্ডোজেনাসলি। এবার আরো কিছু কিছু স্পোর রয়েছে, যে ধরনের স্পোর সমূহ অযৌন স্পোর কিন্তু যৌন জননের সাথে রিলেটেড। যেমন কিছু স্পোরকে আমরা বলে থাকি অ্যাসকোস্পোর। তাহলে এই ধরনের স্পোর সমূহ
এই ধরনের স্পোর সমূহ যৌন জননের সাথে রিলেটেড। অ্যাসকোস্পোর, অ্যাসকোস্পোর কারা? অ্যাসকোস্পোর হচ্ছে অ্যাসকোমাইসেটিস শ্রেণীর একটি বিশেষ ধরনের স্পোর, তাকে বলবো আমরা অ্যাসকোস্পোর। এটা একটি শনাক্তকারী বৈশিষ্ট্য বলা থাকে অ্যাসকোমাইসেটিস শ্রেণীর। অ্যাসকাস নামক একটি থলির ভিতরে এই ধরনের স্পোর সমূহ উৎপন্ন হয়। অ্যাসকাস নামক বিশেষ ধরনের থলির ভিতরে এই ধরনের স্পোর সমূহ উৎপন্ন হয়ে থাকে এবং এই যে অ্যাসকাস নামক বিশেষ থলির মধ্যে স্পোর সমূহ উৎপন্ন হয়, এই স্পোরগুলির একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে সাধারণত 8টি। 1 2 3 4 5 6 7 8। তাহলে স্পোর কয়টি? 1 2 3 4 5 6 7 8। এই স্পোর সমূহ অবশ্যই নিশ্চল প্রকৃতির হবে, তাহলে অ্যাসকাস, এই যে থলি তাকে আমরা বলবো অ্যাসকাস। আর এই অ্যাসকাসের ভিতরে যে স্পোর তাকে বলবো আমরা অ্যাসকোস্পোর। এগুলির সংখ্যা কয়টি? 8টি। তাহলে এই স্পোরের সময় যেহেতু একটি থলির ভিতরে উৎপন্ন হয়, সেজন্য আমরা বলতে পারি এটা উৎপত্তি হয়েছে অ্যান্ড্রোজিনাসলি এবং সংখ্যা এগুলি 8টি। তাহলে অ্যাসকোস্পোর এগুলিকে আমরা যৌন জননের সাথে রিলেটেড, যৌন জননের সাথে রিলেটেড কেন বলা হয়েছে? কারণ এই ধরনের স্পোর সমূহ ডিপ্লয়েড মাইসেলিয়ামের মিওসিস, ডিপ্লয়েড মাইসেলিয়ামের ভিতরে যে ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে, সেই ডিপ্লয়েড নিউক্লিয়াস যখন মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, এর ফলে এই স্পোর সমূহ উৎপন্ন হয়ে থাকে। সেই জন্য একে মায়োস্পোরও বলা হয়ে থাকে। আবার কিছু কিছু স্পোর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়, তাকে বলে থাকি আমরা মাইটোস্পোর। তাহলে বিভাজনের উপর ভিত্তি করে স্পোরকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হলো মাইটোস্পোর কোন ধরনের স্পোর? যে ধরনের স্পোর সমূহ মাইসেলিয়াম হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল, সেই হ্যাপ্লয়েড প্রকৃতির মাইসেলিয়ামের মধ্যে হ্যাপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটি যখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে স্পোর তৈরি করে, সেই ধরনের স্পোরকে আমরা বলে থাকি মাইটোস্পোর, যেমন মিউকরের মধ্যে আমরা দেখতে পাই। আর এই ধরনের অ্যাসকোমাইসেটিস শ্রেণীর মধ্যে আমরা দেখতে পাই অ্যাসকোস্পোর। এগুলি কি আমরা বলে থাকি মিওস্পোর। আরো এক ধরনের অজনস্পোর, কিন্তু যৌন জননের সাথে রিলেটেড, তাকে আমরা বলে থাকি ব্যাসিডিওস্পোর। ব্যাসিডিওস্পোর সমূহ একটি ব্যাসিডিয়ামের মধ্যে উৎপন্ন হয়। এ ধরনের স্পোর সমূহ সাধারণত ব্যাসিডিয়ামের মধ্যে একটি ক্ষুদ্র একটি অংশ থাকে, তাকে আমরা বলবো স্টিগমা। সেই স্টিগমার অগ্রভাগে এ ধরনের স্পোর তৈরি হয়ে থাকে, স্টিগমার মধ্যে। তাহলে এই যে ক্ষুদ্র অঙ্গ, একে আমরা বলবো কি স্টিগমার অগ্রভাগে এ ধরনের স্পোরগুলি তৈরি হয়। এই ধরনের স্পোরকে আমরা ব্যাসিডিওস্পোর বলে থাকি। এই ব্যাসিডিওস্পোরই সাধারণত ডিপ্লয়েড মাইসেলিয়ামের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এই ধরনের স্পোর তৈরি হয়। সেই জন্য এই দুই ধরনের স্পোরকে আমরা বলে থাকি এরা মায়োস্পোর বা অ্যাসকোস্পোর এবং ব্যাসিডিওস্পোর। এগুলি অযৌনস্পোর হলেও যৌন জননের সাথে রিলেটেড। এই কারণেই বলা হয়েছে, কারণ এই ধরনের স্পোর সমূহ নিউক্লিয়াসের মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়। তাহলে অ্যাসকোস্পোরের সংখ্যা হয় 8টি, অনেক সময় কম বেশি হতে পারে, সাধারণত 8টি। আর ব্যাসিডিওস্পোর সমূহ সংখ্যায় হয়ে থাকে 4টি। তাহলে ব্যাসিডিওস্পোর সমূহ সংখ্যায় 4টি হয়ে থাকে। এরপর এখন আমরা দেখে নিলাম স্পোরাঞ্জিওস্পোর সমূহ কি
এরকম হয়ে থাকে। সেখানে আমরা দেখলাম স্পোরাঞ্জিয়া জোস্পোর হতে পারে, অ্যাপ্টেনোস্পোর হতে পারে, আবার কিছু স্পোর দেখলাম যে সমস্ত স্পোর ডিপ্লয়েড স্পোরের থেকে উৎপন্ন হয়েছে, যৌনজনের সাথে রিলেটেড। এই সমস্ত স্পোরই অঙ্কুরোদ্গমের মাধ্যমে তার মাতৃগুণ সম্পূর্ণ ছত্রাকের সৃষ্টি করে থাকে। সেই জন্য এই স্পোরের মাধ্যমে জননকে আমরা বলে থাকি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এরপর আমরা বি নাম্বার দেখব, পনেডিয়া। পনেডিয়ার মাধ্যমে যখন জনন ক্রিয়া সম্পূর্ণ করে সেটাও এক ধরনের পনেডিয়া। বি পনেডিয়া। পনেডিয়াকে আমরা নেকেড স্পোর বলে থাকি, নগ্ন স্পোর বলে থাকি, কারণ এরা এক্সোজিনিয়াসলি বা বহির্জনিষ্ণু ভাবে উৎপন্ন হয়ে থাকে। উচ্চ শ্রেণীর ছত্রাকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তারা পনেডিয়ার মাধ্যমে জননক্রিয়া সম্পূর্ণ করে থাকে। যদি আমরা দেখি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক, তো ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সমূহ কি করে থাকে, যেমন ফিউজেরিয়াম, ক্যান্ডিডা, এই ধরনের ছত্রাক এই পনেডিয়ার মাধ্যমে সাধারণত তাদের জননক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এই পনেডিয়া আবার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, এরা এককভাবে থাকতে পারে, আবার চেইন আকারেও থাকতে পারে। এককভাবেও থাকতে পারে, চেইন আকারেও থাকতে পারে। এই পনেডিয়ার সমূহের নিজস্ব বাইরের কোষ প্রাচীর ছাড়া, পাতলা প্রাচীর ছাড়া আর অন্য কোনো প্রাচীর নেই। এই পনেডিয়া সমূহ বিভিন্ন আকৃতির হতে পারে। এরা গোলাকৃতির হতে পারে, এরা ডিম্বাকৃতির হতে পারে, এরা বাঁকানো কাস্তের মতো হতে পারে, অনেক রকমের হয়ে থাকে। এই পনেডিয়ার যে আকার আকৃতি, এই পনেডিয়ার আকার আকৃতি দেখেও এক ধরনের ছত্রাকের শ্রেণীকে আলাদা করা যায়। তাহলে এই পনেডিয়াও কিন্তু এক ধরনের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। এই পনেডিয়ার আবার বিভিন্ন বর্ণের হতে পারে। কিছু কিছু পনেডিয়া হায়ালিন বা স্বচ্ছ থাকে, কোনো কোনো পনেডিয়া গাঢ় বর্ণের হয়ে থাকে, গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে, হালকা বাদামি বর্ণের হয়ে থাকে, আবার কোনো কোনো পনেডিয়া ধূসর বর্ণের হয়ে থাকে। এই ধরনের পনেডিয়ার কি রয়েছে, প্রকারভেদ রয়েছে। যেটা আমরা যেহেতু দেখি পেনিসিলিয়াম, আমরা যদি দেখি পেনিসিলিয়ামের মধ্যে দেখি, পেনিসিলিয়ামের মধ্যে পনেডিয়া সমূহ এরকম বহির্জনিষ্ণু ভাবে উৎপন্ন হয়ে থাকে। বহির্জনিষ্ণু ভাবে বলতে বলা হয়েছে কি, যখন এরা দেহের বা কোনো অঙ্গের বাইরে শীর্ষভাগে বা পার্শ্বভাগে যখন নগ্নভাবে উৎপন্ন হয়, সেই ধরনের প্রক্রিয়াকে বলা হয় বহির্জনিষ্ণু ভাবে বা এক্সোজিনিয়াসলি। যেহেতু আমরা দেখেছিলাম স্পোরাঞ্জিয়ামের মধ্যে যখন এই স্পোরগুলি তৈরি হয় তাকে বলা হয় এন্ডোজিনিয়াসলি। যেহেতু এখানে কোনো স্পোরাঞ্জিয়াম নেই, শুধু বাইরেই শীর্ষভাগে বা পার্শ্বভাগে উৎপন্ন হচ্ছে, সেই জন্য এই ধরনের প্রজনন, এই ধরনের পনেডিয়াকে বলা হয় বহির্জনিষ্ণু ভাবে বা এক্সোজিনিয়াসলি। তাহলে এই পনেডিয়া সমূহ কি করতে পারে, পরস্পর থেকে আলাদা হয়ে বা বিচ্ছিন্ন হয়ে নতুন করে মাতৃগুণ সম্পূর্ণ ছত্রাকের জন্ম দিতে পারে। সেই জন্য এই ধরনের ছত্রাকের জননকে বলা হয়ে থাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে পনেডিয়াও এক ধরনের স্পোরের মতো আচরণ করে থাকে। তো প্রিয় ছাত্ররা, এই যে পনেডিয়া রয়েছে, এই পনেডিয়া সমূহ আবার বিভিন্ন ফ্রুট বডি থেকে উৎপন্ন হয়ে থাকে, বিভিন্ন ধরনের ফ্রুট বডি থেকে উৎপন্ন হয়। যেমন সাইনিমা, কি, যখন পনেডিয়া সমূহ যে শাখা বা হাইফির অগ্রভাগে উৎপন্ন হয়, সেই অগ্রভাগের যে হাইফি সমূহ রয়েছে,
তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি কনিডিওফোর। তাহলে এই ধরনের হাইফিকে আমরা কি বলবো? কনিডিওফোর। কনিডিওফোর। কনিডিওফোরের অগ্রভাগে যখন এই ধরনের কনিডিয়াগুলি উৎপন্ন হয় এবং কনিডিওফোরগুলি এইভাবে জড়সড় হয়ে লম্বাকৃতির গঠন তৈরি করে থাকে, সেই ধরনের ফ্রুট বডিকে বলবো আমরা সাইনিমা। তাহলে এই ধরনের ফ্রুট বডিকে কি বলে থাকি আমরা? সাইনিমা। সাইনিমা। আবার আরো এক ধরনের ফ্রুট বডি রয়েছে যাকে বলা হয় পিকনিডিয়াম। পিকনিডিয়াম। পিকনিডিয়াম হচ্ছে এক ধরনের ফ্লাক্স আকৃতির গঠন। ফ্লাক্স আকৃতির গঠন। এই ধরনের ফ্লাক্স আকৃতির গঠন এক বিশিষ্ট ফ্রুট বডি। সেই যেমন আমরা পার্সিনিয়ার মধ্যে আমরা দেখতে পাই পিকনিওস্পোর সাধারণত পিকনিডিয়ামের মধ্যে উৎপন্ন হয়। এই পিকনিডিয়ামের মধ্যে একটি ছিদ্রপথ থাকে, এই ছিদ্রপথকে বলা হয় অস্টিউল। এই অস্টিউল পথে স্পোর সমূহ, পিকনিওস্পোর সমূহ নির্গত হয়। আর পিকনিওস্পোর সমূহ যে ভিতরের পিকনিওস্পোর রয়েছে, সেই পিকনিওস্পোর বা কনিডিওস্পোরের অগ্রভাগে উৎপন্ন হয়ে থাকে এবং এগুলি অস্টিউলের মাধ্যমে বাইরে নির্গত হয়। তাহলে এই ধরনের স্পোরকে আমরা বলবো পিকনিওস্পোর। পিকনিওস্পোর। তাহলে এই স্পোর সমূহ আবার নতুন ছত্রাকের জন্ম দিতে পারে। তাহলে এটা সাইনিমা, পিকনিয়া। আরো কিছু কিছু ছত্রাক রয়েছে যেমন ফ্রুট বডি তৈরি করে থাকে, একটিকে আমরা বলতে পারি অ্যাসারভুলাস। 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 অ্যাসারভুলাস হচ্ছে যখন ফ্রুট বডিটি একটি শসার আকৃতি ধারণ করে, ফ্রুট বডি শসার আকৃতি ধারণ করে, মাঝে মাঝে সিটি থাকে, এগুলিকে আমরা বলবো সিটি। সিটি। সিটির মধ্যে খাটো আকৃতির কনিডিওফোর থাকে। খাটো আকৃতির কনিডিওফোর। এই খাটো আকৃতির কনিডিওফোরের মাথায় এই ধরনের কনিডিয়া উৎপন্ন হয়, যেমন পুলেট্রোট্রিকা কিন্তু একটু কাস্তের মতো পুলেট্রোট্রিকামে দেখতে পাই। এই ধরনের কনিডিয়ার আকার কিরকম? অনেকটাই কাস্তের মতো। এই ধরনের ফ্রুট বডিকে আমরা বলে থাকি অ্যাসারভুলাস। নাম্বার সি। আরো একটি রয়েছে স্পোরোডকিয়াম। 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 স্পোরোডকিয়াম হচ্ছে যে ধরনের ফ্রুট বডি সমূহ সাধারণত একটু গোলাকার বা আয়তকার হয়ে থাকে। এই গোলাকার বা আয়তকার ফ্রুট বডিকেও বলা হয়ে থাকে স্পোরোডকিয়াম। সেই স্পোরোডকিয়ামের ভিতরেও মধ্য থেকেও কনিডিয়া উৎপন্ন হয়। এইভাবে এই কনিডিয়া উৎপত্তির উপর ভিত্তি করে এই ফ্রুট বডি সমূহ আলোচনা করা হলো। এই ফ্রুট বডি বা জননাঙ্গ কয়েক ধরনের রয়েছে: সাইনিমা, পিকনিডিয়াম, অ্যাসারভুলাস এবং নাম্বার 4 স্পোরোডকিয়াম। তো প্রিয় ছাত্ররা, এই হচ্ছে আমাদের ছত্রাকের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। এই সমস্ত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস আমরা দেখতে পেলাম যে এরা কনিডিয়ার মাধ্যমে। তাহলে এইগুলো হচ্ছে কনিডিয়া। কনিডিয়ার মাধ্যমে জননকে সম্পূর্ণ করছে। কনিডিয়া ধরনের স্পোর। আগামী ক্লাসে আমরা ছত্রাকের সেক্সুয়াল রিপ্রোডাকশনস নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। আমি নেক্সট ক্লাস শুরু হওয়ার পূর্বেই সেই বিষয়গুলি আলোচনা করে নিব। তো ঢাকা কলেজ পরিবারের পক্ষ হতে আমাকে ক্লাসটি পরিচালনা করতে দেওয়ার জন্য উদ্ভিদ বিজ্ঞানের পক্ষে থেকে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি। আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ছাত্ররা তোমরা যারা আছো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। বেস্ট অফ লাক।